আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম, যেহেতু ওয়াইফাইটা চলে আসলো, সো ক্লাসগুলো তোমাদের জন্যই নেওয়া, যার কারণে আবার চলে আসলাম। যে আপাতত তোমরা বারবার করে বলতেছিলা যে ভাই এই ক্লাসটা নেন। তোমরা তাড়াতাড়ি যে লাইনে মানে যেই গ্রুপ মানে ক্লাসে জয়েন হয়েছো, সেই তোমরা সবাইরে মেনশন করে দিবা, ঠিক আছে? তোমরা জয়েন হওয়ার সাথে সাথে সবাইরে মেনশন করে দাও, যেন তাড়াতাড়ি সবাই ক্লাসে চলে আসতে পারে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা প্রত্যেকটা গ্রুপে ক্লাসটা শেয়ার করবা আর তোমার বন্ধুদেরকে মেনশন করবা, কারণ যেহেতু আমাদের একটা ক্লাস শেষ করছি আমরা একটু আগে, মানে শেষ করছি বলতে ওয়াইফাই এর জন্য ক্লাসটা নিতে পারি নাই, তার কারণে হয়তো অনেকেই এখন আর ক্লাসে আসবে না, মানে জানবে না যে ক্লাস আবার শুরু হয়েছে। যার কারণে তোমরা একটু সবাইরে একটু আবার মেনশন করে দিবা, হাইলাইট করে দাও, অথবা তোমাদের আইডিটা একটু শেয়ার করে দাও। তোমরা যারা চলে আসছো সবাই ক্লাসের লিঙ্কটা আমাদের যে গ্রুপ আছে গ্রুপে দিয়ে দাও, একটু তাড়াতাড়ি দিয়ে দাও। যত টাইম নিবা আসলে তত লস আমাদের। তোমরা যারা সালাম দিতেছো, ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা সালাম দিতেছো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অনেকেই চলে আসছে। তোমরা একটু আরো দ্রুত শেয়ার করে দাও, যেন মানে যারা বাকি আছে সবাই যেন চলে আসতে পারে। পোলাইপান শুধু ক্লাসে আসার আগে খালি লিঙ্ক খুঁজে। আরে ভাই, তোমরা পেজটাতে একটু লাইক করে রাখলেই হয়। তোমরা যারা পেজটা এখনো লাইক করো না, পেজটা প্লিজ লাইক করে রাখো, যেন তোমাদের লিঙ্ক খুঁজতে না হয় বারবার। তোমাদের যেন লিঙ্ক খুঁজতে না হয়, যার কারণে তোমরা পেজটা লাইক করে রাখো। আচ্ছা, অনেকে চলে আসছে, এখন আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? এখন আমরা ক্লাস শুরু করব। সো যে কয়জন হয়েছে আলহামদুলিল্লাহ, অনেকেই চলে আসছে। আমরা এখন ক্লাস শুরু করব, সবাই ক্লাসের দিকে মনোযোগ দাও। আজকে আমরা 7 অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমরা 7 অধ্যায় নিয়ে আলোচনা করব। সো 7 অধ্যায় পড়ার জন্য আমাদের মানে 7 অধ্যায়টা কি, আমাদের 7 অধ্যায়টা মূলত ত্রিভুজ এবং চতুর্ভুজ নিয়ে আলোচনা। 7 অধ্যায় মূলত আমাদের কি নিয়ে আলোচনা? 7 অধ্যায় মূলত আমাদের ত্রিভুজ এবং চতুর্ভুজ নিয়ে আলোচনা। এখন ত্রিভুজ এবং চতুর্ভুজ যখন আমরা পড়বো, একটু টাইপ অনুযায়ী পড়বো। ত্রিভুজ এবং চতুর্ভুজ আমরা যাই পড়ি না কেন, একটু টাইপ অনুযায়ী মানে টাইপ ধরে ধরে পড়বো, ঠিক আছে? মানে টাইপ ধরে ধরে পড়লে দেখা যাবে কি ওদের এমসিকিউ গুলো সহজ হবে। খুব বেশি এমসিকিউ নেই, জাস্ট কয়েকটা এমসিকিউ আছে, মানে কয়েকটা টাইপের এমসিকিউ আছে। কয়েকটা এমসিকিউ বললেও ভুল হবে, জাস্ট কয়েকটা টাইপের এমসিকিউ আছে। আজকে আমরা 5 থেকে 6টা টাইপের এমসিকিউ শেষ করার চেষ্টা করব। তাই তোমরা প্লিজ গ্রুপে মানে পরিবেশটা নষ্ট করবে না। পরিবেশ নষ্ট করলে, বেশি কথা বললে আমি বেশি ক্লাস নিতে পারবো না বা বেশি পড়াইতে পারবো না। সো তোমরা চেষ্টা করবে যেন তোমার জন্য অন্য কারো ক্ষতি না হয়। তোমরা কেউই কমেন্ট করবে না, কমেন্ট করার প্রয়োজন নেই। তোমাদের কমেন্ট করার প্রয়োজন নেই। আমি যখন বলবো যে বুঝতে পারছো, ইয়েস অর নো,
এই দুইটা কমেন্টই করবা তোমরা, এর বাইরে কোনো কমেন্ট করার প্রয়োজন নেই। এই যে তোমাদের বারবার বলতেছি ইয়েস অথবা নো, আমি যখন কোশ্চেন করব শুধু তখনই কোশ্চেন মানে রিপ্লাই দিবা ইয়েস অথবা নো। কে কোন বিভাগ থেকে পরীক্ষা দিবে, কোন গ্রুপ, নাম কি, কোথায় বাড়ি, এইসব জিজ্ঞাসা করার দরকার নেই ক্লাসে। আবার বলতেছি এইসব আমি জিজ্ঞাসা করলে আমি ডাইরেক্ট ব্লক দিব, আমার তো মানে এত দরকার নাই তুমি এখানে এসে আড্ডা দিবা, এইসব দরকার নেই আমার। এখানে আসছো তুমি ক্লাস, এখানে আসছো তুমি ক্লাস করার জন্য, জাস্ট ক্লাসের মধ্যে কমেন্ট কম করবা, কমেন্ট কম করলে আমার ক্লাসটা নিতে সুবিধা হয়। তোমরা যখন কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখি আমি, তো কমেন্ট দেখতে গেলে আমার টাইম চলে যায়, তো আমি ক্লাসের মধ্যে খুব বেশি পড়াইতে পারি না। যার কারণে তোমরা ক্লাসে আসছো, তোমার বন্ধুদেরকে মেনশন দিবা, কয়েকটা গ্রুপে যদি শেয়ার করতে পারো শেয়ার করবা, তারপরে ক্লাসের দিকে মনোযোগ দিবা, এর বাইরে কোনো কথা হবে না। জাস্ট ক্লাসের মধ্যে কি পড়াটা পড়াইতেছি আমি এটা যদি বুঝতে পারো ইয়েস, না বুঝতে পারলে নো, না বুঝতে পারলে আমি আবার বুঝাই দিব, ঠিক আছে? আশা করি আমার নিয়মটা তোমরা এটা ফলো করার চেষ্টা করবা। সো আমরা সর্বপ্রথম যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো একটা ত্রিভুজ কখন আঁকা যায়। দেখো সর্বপ্রথম, হ্যাঁ যারা নিউ আছো তোমাদেরকে আমি নিয়মটা বলে দিলাম, তোমরা ক্লাসে কার বাড়ি কোথায়, কে কোথা থেকে আসছে, কার নাম কি, কে কোন গ্রুপ থেকে পরীক্ষা দিবে, কোন বিভাগ থেকে পরীক্ষা দিবে, এইসব জিজ্ঞাসা করবা না, ফার্স্ট কথা এটা। তাছাড়া এক্সট্রা কোনো কথা বলবা না। আমি কোশ্চেন লিখবো, কোশ্চেন যদি তুমি বুঝতে পারো ইয়েস বলবা, আমি যখন জিগাবো যদি না বুঝতে পারো নো বলবা, যদি না বুঝতে পারো আমি আবার বুঝিয়ে দিব। কথা ক্লিয়ার হয়েছে সবার? কথা ক্লিয়ার হয়েছে একদম? আশা করি যে কথা একদম টোটালি ক্লিয়ার। যদি বুঝতে পারো ইয়েস, না বুঝতে পারো নো, এর বাইরে কোনো কমেন্ট করার প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আমরা 7 অধ্যায়ের ত্রিভুজ নিয়ে আলোচনা করব। 7 অধ্যায়ের প্রথম পার্টটা হলো 7.1 হলো ত্রিভুজ নিয়ে আলোচনা। আমাদের এইখান থেকে যে এমসিকিউটা সব থেকে বেশি মানে যে এমসিকিউ টাইপ অনুযায়ী আসে সেটা হলো প্রথমে আসে যে ত্রিভুজ কখন আঁকা যাবে। আমি জাস্ট 3টা বাহু নিব ত্রিভুজ আঁকা যাবে এরকম না, আমি জাস্ট 3টা বাহু নিব আর ত্রিভুজ আঁকা যাবে এরকম কখনোই হবে না। আমাদের কি করতে হবে, ত্রিভুজ আঁকার জন্য কিছু নিয়ম আছে। সমকোণী ত্রিভুজ আঁকার জন্য যেরকম কিছু নিয়ম আছে, এমনি স্বাভাবিক একটা ত্রিভুজ আঁকার জন্য কিছু নিয়ম আছে। দেখো আমাদের যদি আমি বলি যে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নিলাম 2, আর একটা নিলাম 3, আর একটা নিলাম 4, তো আমাদের এই 3টা বাহু মানে এটা নিচে আমি একটা নিচে ধরো 2 সেমি, একটা নিচে 2 সেমি, একটা নিচে 3 সেমি, একটা নিচে 4 সেমি। আমি বললাম যে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই 3টা বাহুর দৈর্ঘ্য দ্বারা কি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? 3টা বাহুর দৈর্ঘ্য দ্বারা কি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? এখন আমি তো বলতে পারি ইয়েস অর নো, কারণ যেহেতু 3টা বাহু আছে তো ত্রিভুজ আঁকা যাবে। আমি এটা বলতে পারি যেহেতু 3টা বাহু আছে তো ত্রিভুজ অঙ্কন করতে পারবো না। 3টা বাহু থাকলেই ত্রিভুজ অঙ্কন করা যাবে না। ত্রিভুজ অঙ্কনের জন্য আমাদের কিছু নিয়ম আছে, সেটা হলো ত্রিভুজ অঙ্কনের জন্য স্বাভাবিক যে কোনো ত্রিভুজ অঙ্কনের জন্য সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে কোনো 2টা বাহুর যোগফল, যে কোনো 2 বাহুর যোগফল, এখানে তুমি ক্ষুদ্র বাহু বলতে পারো, যে কোনো ক্ষুদ্র 2 বাহুর যোগফল বৃহত্তর বাহুর থেকে বড় হতে হবে। যে কোনো ক্ষুদ্রতম 2 বাহুর যোগফল বৃহত্তর বাহুর থেকে বড় হতে হবে। তার মানে দেখো আমি যদি এই দুইটা যোগ করি, এই দুইটা যদি যোগ করি তাহলে কত আসতেছে 5। 5 কি 4 এর থেকে কি বড়, তো এটা দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তাহলে 2 আর 3 যোগ করে কত পেলাম 5, আসতেছে কত 4, তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তাহলে আমি যদি বলি যে ধরো এ বি সি 3টা বাহু দেওয়া আছে, ধরো এ বি সি আমাদের 3টা বাহু আছে। কই কলম কালি এটা মধ্যে নাই। দেখো এ বি সি বুঝার চেষ্টা করো, এ বি সি 3টা বাহু ত্রিভুজের, বুঝার চেষ্টা করো সবাই। এখানে আবার এত বড় বড় কমেন্ট কি জন্য, দেখা যাচ্ছে না? আমি অনেক পরে তো, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাইতেছে, এখন দেখা যাইতেছে আশা করি। দেখো তো ত্রিভুজ অঙ্কনের জন্য ধরো ত্রিভুজের 3টা বাহু, একটা বাহু এ, একটা বাহু বি, একটা বাহু সি। আমাদের যদি বলে কখন ত্রিভুজ অঙ্কন করা যাবে, আমাদের এখানে বলা নাই কোনটা বড় বাহু, এরকম কিছুই বলে নাই। তাহলে যদি এরকম থাকে তাহলে আমরা বলবো যে এ প্লাস বি গ্রেটার দেন যদি সি হয় তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে, এ প্লাস বি গ্রেটার দেন যদি সি হয় তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে। অথবা আমাদের যদি বলে এ প্লাস সি গ্রেটার দেন বি হয় তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে, মানে যে কোনো দুইটার যোগফল, যে কোনো ক্ষুদ্র দুইটার যোগফল যোগ করে যদি আমাদের মানে বড় বাহুর থেকে বড় হয় তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে শুধুমাত্র। তাহলে আমরা যদি বলে যে না বি প্লাস সি গ্রেটার দেন এ তাহলেও ত্রিভুজ অঙ্কন করা যাবে।
তাহলেও ত্রিভুজ অঙ্কন করা যাবে। তার মানে ত্রিভুজের 3টা বাহুর থেকে ক্ষুদ্র 2টা বাহু যোগ করার পরে যদি কেবলমাত্র বড় বাহুর থেকে বড় হয় তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে, অন্যথায় ত্রিভুজ অঙ্কন করা যাবে না। অন্যথায় কি হবে না? ত্রিভুজ অঙ্কন করা যাবে না। বুঝতে পারলাম আমার কথাটা? আমার কথাটা বুঝতে পারছো যে ত্রিভুজের 3টা বাহু থাকবে, 3টা বাহুর থেকে যদি মাত্র 2টা বাহুর ক্ষুদ্রতম 2 বাহুর যোগফল বৃহত্তর বাহুর থেকে বড় হয় তাহলেই ত্রিভুজ অঙ্কন করা যাবে। তাহলে বলো তো এখানে বৃহত্তর বাহু কোনটা? এখানে বৃহত্তর বাহু বি, এখানে বৃহত্তর বাহু সি, এখানে বৃহত্তর বাহু এ, এখানে বৃহত্তর বাহু এ। কথা ক্লিয়ার হয়েছে? আমার কথা ক্লিয়ার হয়েছে? ইয়েস। ক্লিয়ার হইলে ইয়েস, না হইলে নো, এইটুকু অ্যান্সার করবো। আমাদের নাম টাম জিজ্ঞেস করার দরকার নেই কারো। ত্রিভুজের যে কোনো 2 বাহুর যোগফল যদি বৃহত্তর বাহুর থেকে বড় হয় তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, অন্যথায় সম্ভব না। ইয়েস। হ্যাঁ, সবাই যেহেতু ইয়েস অ্যান্সার দিতেছো, আমি এখন তোমাদের কয়েকটা এমসিকিউ করতে দিই। তাহলে আমি তোমাদের কয়েকটা এমসিকিউ করতে দিই। ধরো আমাদের বলা আছে যে দুইটা বাহুর যোগফল, আমাদের বলা আছে 2টা বাহুর যোগফল, ধরো 2টি বাহুর যোগফল, 2টি বাহুর যোগফল 7 হলে তৃতীয় বাহুর মান কত হলে ত্রিভুজ অঙ্কন করা যাবে? 7। তাহলে তৃতীয় বাহুর মান কত হলে ত্রিভুজ অঙ্কন করা যাবে? আমি বললাম ধরো 6, 7, 8, তারপরে বললাম 4। কোনটার ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে? ধরো আমাদের বলা আছে 2টি বাহুর যোগফল, মানে একটা ত্রিভুজের 2টি বাহুর যোগফল। আমি একটু শর্ট করে লিখতেছি, এত বড় লেখার দরকার নাই, যেহেতু টাইপ করাইতেছে ওইটা এই অনুযায়ী ধরে নিবা। একটি ত্রিভুজের 2টি বাহুর যোগফল 7 হলে কোনটির ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে? মানে অপর বাহু কত হলে ত্রিভুজ অঙ্কন করা যাবে? অপর বাহু কত হলে ত্রিভুজ অঙ্কন করা যাবে? জান্নাতি ইসলাম বলছে নো। কথায় বোঝা যায় নো। তুমি বুঝতে পারো নাই? আবার বুঝাই দিয়েছি, দাঁড়াও। যারা নো বলছো, এই দেখো ত্রিভুজের 2টি বাহুর যোগফল 7, এই যে যেরকম আমি বলছিলাম এ বি সি, তার মানে এই যে এ আর বির যোগফল কত? 7। তার মানে এ আর বির যোগফল কত? 7। তাহলে আমাদের এখানে কোনটার ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে? এইখানে ত্রিভুজ অঙ্কন করা যাবে শুধুমাত্র 4 এবং 6 এর ক্ষেত্রে। 4 এবং 6 এর ক্ষেত্রে। সরি, যারা 8 বলছো তোমরা সবাই রং। তোমরা যারা 8 বলছো সবাই রং। তোমরা যারা 8 বলছো সবাই রং। তোমরা তাহলে কি বুঝতে পারলাও বলো তো ভাইয়াকে একটু জানাও তো, তাহলে তোমরা কি বুঝতে পারলাও? কোশ্চেন গুলো এরকম ভাবে আসবে, কোশ্চেন একদম সহজ ভাবে তোমাকে মানে একদম বুঝাই দিবে না যে এটা দিয়ে এটা হবে। কোশ্চেন একটু কঠিন হবে। তুমি কোন বিভাগের ছাত্র এইসব কোশ্চেন আমি করতে না করছি? আমি তোমাকে ক্লাসের মধ্যে দেখো, এইদিকে আমার কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। এই যে এ এবং বি, এই যে এ এবং বি এর যোগফল সি এর থেকে বড় হতে হবে। তার মানে এ প্লাস বি এর যোগফল সি এর থেকে বড় হইতে হবে। তার মানে বইলাই দিছে 2টা বাহুর যোগফল 7, 2টা বাহুর যোগফল 7। তাহলে এইখানে যদি 7 হয় তাহলে তৃতীয় বাহুটা 7 এর থেকে ছোট হতে হবে। তৃতীয় বাহুটা 7 এর থেকে ছোট হতে হবে। এই 2 বাহুর যোগফল বলে দিছে আমার 7। দেখো 2 বাহুর যোগফল বলে দিছে কত? 7। তাহলে এই যে এই সাইডে যে মান নিব এটা 7 এর থেকে ছোট নিতে হবে। এটা 7 এর থেকে ছোট নিতে হবে। এখন 7 এর থেকে ছোট মান কি কি আছে? এখানে 4 আর 6 আছে। 4 আর 6 কি 7 এর থেকে ছোট? তার মানে 4 অথবা যদি 6 থাকে তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে, অন্যথায় সম্ভব হবে না। আমি কোশ্চেন করছি যে একটি ত্রিভুজের 2টি বাহুর যোগফল যদি 7 হয় তাহলে তৃতীয় বাহুর মান কত হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? একটি ত্রিভুজের 2টি বাহুর যোগফল 7 হলে 7, তাহলে তৃতীয় বাহুর মান কত হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? তার মানে আমাদের ক্ষুদ্র 2 বাহুর যোগফল 7 দেওয়া আছে, এ এবং বির মান 7 দেওয়া আছে। তাহলে তৃতীয় বাহুর মান কত হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? তাহলে তৃতীয় বাহুর মান কত হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? বুঝতে পারছো এখন আমার কথা? এখন বুঝতে পারছো? এদিকে দেখো, তাহলে যদি বুঝতে পারো তো আমি এখানে থেকে আমি তোমাদের একটা বাহু দেই। দেখো আরেকটা দেখো, একটা বাহুর দৈর্ঘ্য এখানে বলা আছে
একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে একটা হলো 4, দেখো একটা বাহুর দৈর্ঘ্য 4 আর একটা বাহুর দৈর্ঘ্য 6 হলে, দেখো একটি ত্রিভুজের একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 এবং 6 হলে অপর বাহুর মান কত হলে ত্রিভুজটি আঁকা সম্ভব? অপর বাহুর মান কত হলে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব? তো অপর বাহুর মান আমরা এখানে ধরলাম, দেওয়া আছে 11, ধরো 7, তারপরে দেওয়া আছে 2, তারপরে দেওয়া আছে 1। তাহলে বলো তো, একটা ত্রিভুজের দুইটা বাহু যথাক্রমে 4 এবং 6 হলে অপর বাহুর মান কত হলে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব হবে? কথা বুঝো যে দেখো, এইখানে তোমাদের আরেকটা বিষয় ক্লিয়ার হতে হবে। এইটা মূলত ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল। আমি কিন্তু এখানে বলছিলাম যে এখানে একটি ত্রিভুজের দুটি ক্ষুদ্রতম বাহুর যোগফল 7, একটি ত্রিভুজের দুটি ক্ষুদ্রতম বাহুর যোগফল 7। তাহলে ক্ষুদ্রতম বাহুর যোগফল যদি 7 হয়, তাহলে বৃহত্তর বাহুটা দেখো এখানে 7 তুমি কি কি যোগ করে পাইতেছো পারো? 4 যোগ করে পাইতেছো, 3 যোগ করে পাইতেছো, এরকম। এখন আমাদের এখানে যেহেতু বইলা দিছে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হলো 7 আর হলো 6, 7 আর 6, তো বৃহত্তর বাহুর থেকে আমাদের কি হইতে হবে? বড় হইতে হবে। এখন দেখো এই 11, 7, কলমের সমস্যা। দেখো যারা 11 বলতেছে তোমাদের অ্যান্সারও ভুল। 4 + 6 = কত আসে? 10। 4 + 6 = কত আসে? 10। তোমরা 11 যারা বলতেছো অ্যান্সার ভুল, যারা 1 বলতেছো তাদের অ্যান্সার ভুল, যারা 2 বলতেছো তাদের অ্যান্সারও ভুল। এখন দেখো ক্ষুদ্রতম দুই বাহু এইটা। কথা বুঝো, আমার কোশ্চেনটা তোমরা বুঝতেছো না, আমার পড়ানোটা তোমরা বুঝতেছো না, কি জন্য বুঝতেছি না আমি আজকে। তোমাদের এই ছোট জিনিসটা মাথায় গেতেছে না আজকে। ক্ষুদ্রতম দুই বাহু এইটা, তো তৃতীয় বাহুটা এর থেকে বড় হবে, কথাটা বুঝো। এটা হলো ক্ষুদ্রতম দুই বাহু, তৃতীয় বাহু এর থেকে বড় হবে, যার কারণে এই দুইটা অ্যান্সার হতে পারবে না। ক্ষুদ্রতম দুই বাহু এইটা, অপর বাহুর মান কত নিব আমরা? এদিকে দেখো, আমাদের বলছে ক্ষুদ্রতম দুই বাহু এইটা, তাহলে অপর বাহুর মান কত নিব? এই দুইটা নিতে পারবো না, কারণ ক্ষুদ্রতম বাহু বলে দিছে এটা। তাহলে এখানে আসছে 10, তো 10 এর থেকে ছোট আছে কত? 6 এর থেকে বড়, 10 এর থেকে ছোট আছে এটা, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারো না এটা? এখানে ক্ষুদ্রতম দুই বাহু বলা আছে ভাইয়া, ক্ষুদ্রতম দুই বাহু একটা কথা আছে এখানে, দেখো একটা ত্রিভুজের কোনটার ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে? 2, 3, 5, একটা দেওয়া আছে 2, 3, 5, একটা দেওয়া আছে 7, 5, 7, 5, 11 হবে না, ওইটা 7 হবে অ্যান্সার। এদিকে দেখো, তারপরে হলো 10, 7, 5, 2, তারপরে ধরো হলো 6, 7, 8, তারপরে 4, 5, 10। তো এটার ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে একটু বলো? কোনটার ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে? এখানে নাম দিয়ে দিই, ক, খ, ঘ, ঘ। কোনটার ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে বলো? কোনটার ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে বলো? এটাতে কোনটার ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে? একটু বলো সবাই, কোনটার ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে? ক, খ, ঘ, কোনটার ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে? একজনে বলছে ঘ,
4 5 10। শুধু কুইক সলভ করলেই হবে না, শুধু কুইক সলভ করলেই হবে না, আমাদের সবার থেকে অ্যান্সারটা নিতে হবে, তারপরে এটার আমরা ইয়ে চলে যাব। শুধু আমি কুইক সলভ করে দিলাম তোমরা পারলা না, এরকম ভাবে হবে না। এটা অনলাইন ক্লাস হলেও অফলাইনের মতো কমিউনিকেশন থাকতে হবে, তোমাদের অ্যান্সারটা নিতে হবে আমাকে। এখন দেখি দেখি এটার ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে কিনা। ক্ষুদ্রতম দুই বাহু কত? 3 2। 3 2 কত? 5। আর 5 সমান, এটার ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব না। তারপরে এটার ক্ষেত্রে সম্ভব কি, দেখো ক্ষুদ্রতম দুই বাহু কত? 5 আর 2, এই দুটো হলো ক্ষুদ্রতম বাহু। এদিকে এখন এটাতে একদম এই এমসিকিউ দেয়া সবগুলো এমসিকিউ মানে একদম কনসেপ্ট ক্লিয়ার হবে। এই ক্ষুদ্রতম দুই বাহু, দেখো ক্ষুদ্রতম দুই বাহু কত? 2 আর 3 কত? ছোট। তাহলে ছোট দুই বাহুর যোগফল বড় বাহুর সমান হয়ে গেছে, যার কারণে ত্রিভুজ অঙ্কন সম্ভব না। 5 আর 2 হলো ছোট, তাহলে 5 আর 2 যোগ করলে কত হইতাছে? 7। 5 আর 2 যোগ করলে কত হইতাছে? 5 আর 2 যোগ করলে 7 ইকুয়াল টু 7। এটা দ্বারাও ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না, কারণ সমান সমান হয়ে যাইতেছে। এখানে ক্ষুদ্র বাহু কোন দুইটা? 6 আর 7 হলো ক্ষুদ্র বাহু। 6 আর 7 কি? ক্ষুদ্র বাহু। 6 7 যোগ করলে কত হইতাছে? 13। গ্রেটার দেন 8। 8 কি 13 থেকে 13? 13 কি মানে 13 কি বড় না 8 এর থেকে? 8 এর থেকে কি 13 বড় না? সো যদি 8 এর থেকে বড় হয়, তাহলে দেখো এটা দ্বারা অঙ্কন করা সম্ভব, রাইট? এটা দেখো আমাদের এটা কি আসে? ক্ষুদ্রতম দুই বাহু কত? 4 আর 5। 4 5 কত? 9। 9 কি 10 এর থেকে ছোট? না, 9 10 এর থেকে ছোট নয়, তাহলে 10 বড়, তো এটা আমাদের কি নয়? রাইট নয়। তাহলে এটা দ্বারাও ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। আশা করি এরপরে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন ক্লিয়ার হয়েছে আমার কথাটা? এখন ক্লিয়ার হয়েছে ভাইয়া? এখন দেখো এখন ক্লিয়ার হয়েছে কিনা। ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল বৃহত্তর বাহুর থেকে বড় হতে হবে। ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল, ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল বৃহত্তর বাহুর থেকে বড় হতে হবে। ক্ষুদ্রতম বাহু কোন দুইটা? এখানে এখানে ক্ষুদ্রতম বাহু 2 আর 3, যোগ করলে পাইলাম 5। এখানেও তৃতীয় বাহু ছিল 5। সমান সমান হলে ত্রিভুজ হবে না, অবশ্যই দুই বাহুর যোগফল মানে a প্লাস বি গ্রেটার দেন সি হতে হবে। তো এটা সমান হয়ে গেছে, যার কারণে এটা হবে না। 5 আর 2 যোগ করলে 7, বড় বাহু কত? 7। 7 আর এই দুইটা যোগ করে পাইলাম 7, তো এটাও সমান হয়ে গেছে। এটা দ্বারা অঙ্কন করা সম্ভব না, ক্রস। 6 7 8, ছোট দুই বাহু কত? একটা 6 একটা 7। 6 আর 7 যোগ করলে কত আসতেছে? 13। 8 এর থেকে এই যে বৃহত্তর যে বাহুটা ছিল এই বাহুর থেকে বড়, তার মানে এটা দ্বারা অঙ্কন করা সম্ভব। এই দুইটার ক্ষুদ্র বাহু কত? 4 আর 5, যোগ করলে কত আসলো? 9। যোগ করলে কত আসলো? 9। এখানে আছে 10। 10 এর থেকে কি 9 বড়? জীবনেও না, কাটা। তার মানে এটা দ্বারাও সম্ভব না। এখন একদম ক্লিয়ার হয়েছে, এখন ক্লিয়ার হয়েছে একদম, এখন একদম ক্লিয়ার হয়েছে। যদি এখন একদম ক্লিয়ার হয়ে থাকে তো আরেকটা অঙ্কন আরেকটা দিতেছি আমি তোমাদের। দেখো এখন যদি ক্লিয়ার হয়ে থাকে তো আমি আরেকটা এমসিকিউ দিতেছি তোমাদের। এই তোমরা যারা বলতেছো তাড়াতাড়ি সলভ করে দেন, শুধু সলভ করলে কি হবে, আমাদের এখানে সব ধরনের স্টুডেন্ট আছে, তো সবার কথা চিন্তা করে আমাদের ক্লাস নিতে হবে। দেখো তাহলে আরেকটা দিতেছি আমি। একটা দিলাম, ধরো কলমে একটু খোলা রাখলি ফ্যান চলতেছে তো কলমে কালি হয়ে যায়। ধরো ক নাম্বারে দেওয়া আছে, ধরো 7 9 18। খ নাম্বারে দেওয়া আছে ধরো 5 6 18। ঘ নাম্বারে দেওয়া আছে ধরো 6 7 18। আর এখানে বড় গ নাম্বারে দেওয়া আছে ধরো 6 9 13। বলো কোনটা দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? বলো কোনটা দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? এটা একটু অ্যান্সারটা তাড়াতাড়ি দাও। এটা যদি তোমরা পারো তাই আমি নতুন প্রশ্নে চলে যাব। এখানে মনে রাখবো যে তোমরা একটু আগে যেটার কথা বললাও যে ভাইয়া 1 2 7 আর 11 ছিল, দুই বাহুর যোগফল দেওয়া ছিল, ধরো কত দেওয়া ছিল আমাদের? একটা দেওয়া ছিল 4, একটা দেওয়া ছিল 6। এটার ক্ষেত্রে এই দুইটা অ্যান্সার নো, এই দুইটা অ্যান্সার হবে না, কারণ এইখানে এই দুইটাই হলো ক্ষুদ্রতম বাহু। তো এই দুইটা যোগ করলে কত পাইতেছো তুমি? 10। তো এটার মান তোমাকে কি করতে হবে?
10-এর থেকে ছোট কোন মান আছে এখানে? 1 2 3 7 আছে, কিন্তু 1 তো ছোট মান, 1 হবে না। 4-এর থেকে 1 ছোট, 6-এর থেকে 1 ছোট, এটাও অ্যান্সার হবে না। 6-এর থেকে 2 ছোট, এটাও অ্যান্সার হবে না। তো এটা আমাদের একমাত্র থাকতেছে 7, তো 7 হবে রাইট অ্যান্সার। ঘ নাম্বার, হ্যাঁ তোমরা সবাই পারছো, এটার অ্যান্সার হবে ঘ। আমরা যদি আবার একটু চিন্তা করি, দেখো 7 আর 9 যোগ করলে কত হয়? 16। 16-র মান 18 থেকে ছোট, 18 থেকে ছোট, তো এটা ভুল। তারপরে 5 6 11, 11 18 থেকে ছোট, এটাও ভুল। তারপরে 7 6 13, এটাও কত আসতেছে আমাদের? 18 থেকে ছোট, এটাও ভুল। 6 9 কত? 15, যেটা আমাদের কি 13 থেকে বড়, যেটা আমাদের 13 থেকে বড়। আচ্ছা, সবারই অ্যান্সার হয়েছে। সো আমরা এখন পরবর্তী টাইপে চলে যাব। কখন সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে? এখন আমরা আসব কখন সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে। দেখো, সমকোণী ত্রিভুজের কনসেপ্টটা আরেকটু ভিন্ন। সমকোণী ত্রিভুজের কনসেপ্টটা একটু ভিন্ন, সম্পূর্ণ না, একটু ভিন্ন। কখন সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে, ঠিক আছে? এটা টাইপ 2। একটু আগে বললাম আমরা টাইপ 1, এখন পড়বো আমরা টাইপ 2। এটা হলো টাইপ 2। কখন সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে? সমকোণী ত্রিভুজ তখনই অঙ্কন করা যাবে যখন ক্ষুদ্রতম দুই বাহু বা লম্ব এবং ভূমির যোগফল, সবসময় দেখবা লম্ব আর ভূমির মান অতিভুজের থেকে ছোট হবে। তার মানে আমরা বলতে পারি ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল, ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল যদি বৃহত্তর বাহুর সমান হয়, যদি বৃহত্তর বাহুর বর্গের সমান হয়, মানে ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের যোগফল, ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টি বৃহত্তর বাহুর সমান হয়। ধরো একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ বি সি, ধরলাম আমরা ক্ষুদ্রতম দুই বাহু ধরলাম এ বি কে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হবে সি স্কোয়ার, ইকুয়াল টু হবে সি স্কোয়ার। দেখো, এ প্লাস এ বি সি যদি সমান হয়, মানে তিনটা বাহু হয়, তো ক্ষুদ্রতম দুই বাহু ধরছি আমরা এ এবং বি কে, ক্ষুদ্রতম দুই বাহু ধরছি কাকে? এ এবং বি কে। তাহলে এ স্কোয়ার এবং বি স্কোয়ারের যোগফল যদি সি স্কোয়ারের সমান হয়, তার মানে বড় বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, অন্যথায় ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। অন্যথায় ত্রিভুজ অঙ্কন করা কি না? সম্ভব না। তাহলে দেখো, আমি যদি এখানে নেই, ধরো 3 নিলাম, 4 নিলাম, 5 নিলাম, এটা দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। কি কারণে সম্ভব হইতেছে? দেখো, আমরা যদি 3 কে বর্গ করি পামু 9, 4 কে বর্গ করলে পামু 16, আর 25 কে বর্গ করলে 5 কে বর্গ করলে কত পামু? 25। তার মানে দেখো তো, ক্ষুদ্রতম দুই বাহু ওইটার মধ্যে ছিল, ক্ষুদ্রতম দুই বাহু যোগ করার পরে যোগফল বৃহত্তর বাহুর থেকে বড় হতে হবে। আর এইটার মধ্যে শর্ত কি? বর্গ করার পরে যোগ করবো, বর্গ করার পরে যোগ করলে যদি আমাদের ওই বৃহত্তর বাহুর বর্গের সমান হয়, তাহলে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। কথা বুঝতে পারলো আমার? যে ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টি, ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টি বৃহত্তর বাহুর বর্গের সমান হবে। ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টি বৃহত্তর বাহুর বর্গের সমান হবে। কথা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখবা, জাস্ট খালি সি লিখলেও হবে। ক্লিয়ার হয়েছে যে এটা হলো সমকোণী ত্রিভুজ অঙ্কন করার ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আর প্রথমে যেটা বললাম সেটা হলো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে। প্রথমে যেটা বললাম ওইটা হলো আমাদের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, যে কোনো ত্রিভুজ হোক, সমকোণী হোক, মানে সমকোণী হোক, সমদ্বিবাহু হোক, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, মানে একটা ত্রিভুজ অঙ্কন করতে হলে আমাদের ওই নিয়মগুলো ফলো করতে হবে। কিন্তু এক্স্যাক্টলি যদি আমি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে চাই, এক্স্যাক্টলি যদি আমি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে চাই, তাহলে ছোট দুই বাহুর বর্গ কইরা যোগ করতে হবে। ওই যোগফলটা বড় বাহুর বর্গের যোগফলের বড় বাহুর বর্গের সমান হবে, বড় বাহুর বর্গের সমান হবে। তাহলে তুমি বলো তো দেখি, এটা দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিনা। ধরো একটা মান দেওয়া আছে 1√2, আর একটা দেওয়া আছে 3, তো এটা দ্বারা কি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? ইয়েস অর নো? সম্ভব, ইয়েস, হ্যাঁ, ইয়েস অর নো, কোনটা হবে? ইয়েস অর নো লিখি, ইয়েসই লিখি এখানে, ইয়েস অর নো, ইয়েস অর নো। 1√2 3, এটা দ্বারা কি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? ইয়েস অর নো?
এটা দ্বারা কি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? ইয়েস অর নো? যে বলছে একটু বুঝাই দিতে আমি বুঝাই দিব, একটু সমস্যা নাই, আর একটু বুঝাই দিব, দেখো সমস্যা নাই। যারা বলতেছো ইয়েস অর নো এটা আমাদের অ্যান্সার দাও। একটা ত্রিভুজের দুইটা বাহু, একটা তিনটা বাহু, 1√2 3, এটা দ্বারা কি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? যে নো বলতেছো সে নো বলার কারণটা কি আমি জানি না, এটা দ্বারা ইয়েস অঙ্কন করা সম্ভব। কিভাবে সম্ভব দেখো, 1 কে স্কয়ার করলে 1 প্লাস √2, 3 থেকে √2 ছোট, তার মানে ক্ষুদ্রতম বাহু এই দুইটা, ক্ষুদ্রতম বাহু এই দুইটা। তো এখানে আসতেছে কত, 2 কে √2 কে বর্গ করলে 2 আসবে, যোগ করলে 3 আসতেছে। তো এইখানে যে আমি বৃহত্তর বাহু পাইতেছি, বৃহত্তর বাহু কত, বৃহত্তর বাহু কত 3, বৃহত্তর বাহু কত আসতেছে আমাদের 3। তো এইখানে তো 3 থাকলে তাহলে আঁকানো সম্ভব হইতেছে না আমাদের, কারণ 3 কে যখন আমি বর্গ করব তখন তো 9 হয়ে যাবে, 3 কে যখন বর্গ করব তখন তো 9 হয়ে যাবে, তাহলে তো অঙ্কন করা সম্ভব হলো না, তাহলে তো অঙ্কন করা সম্ভব হলো না। হলো কি আমাদের অঙ্কন করা সম্ভব? অঙ্কন তো করা সম্ভব হলো না। সমান হইতে হবে। সমান কি হয়েছে? সমান কি হয়েছে? তোমরা যারা ইয়েস অ্যান্সার দিলাম এতক্ষণ, তোমরা যারা ইয়েস অ্যান্সার দিলাম, এটা কি সমান হয়েছে? দেখো এখানে তো ক্ষুদ্র বাহু 1 আর √2, এটা তো শিওর তুমি, এটা তো মানবা যে 1 আর √2 হলো ক্ষুদ্র বাহু। তো আমাদের সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য শর্ত কি? ত্রিভুজের বাহুগুলাকে, মানে ক্ষুদ্র বাহুগুলাকে, ত্রিভুজের ছোট বাহুগুলাকে, এখানে 3 আর 4 ছিল ছোট, 3 আর 4 কে বর্গ করছি, 3 কে বর্গ করছি 9, 4 কে বর্গ করছি 16, 5 কে বর্গ করছি 25, তো যোগ করছি, এখানে আসছে 25, এখানে আসছে 25, সমান হয়েছে। এটার ক্ষেত্রে 1 কে বর্গ করলে 1, √2 কে বর্গ করলে √2, যোগ করলে কত আসলো 3, আর এখানে ছিল কত 3, 3 কে বর্গ করলে 9। তো 3 আর 9 কি সমান? সমান না, তাহলে এটা দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না, ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। হ্যাঁ, বৃহত্তর বাহু অতিভুজ, বৃহত্তর বাহু অতিভুজ, অতিভুজ হোক আর যাই হোক, কিন্তু আমাদের সমান হতে হবে মান। 1√2 আর যদি 3 হয় তাহলে এটা কখন সমকোণী ত্রিভুজ? তখনই হবে যখন 1 প্লাস 2, মানে এই দুইটার যোগফল যখন এটার বর্গের সমান হবে, মানে এই দুইটার বর্গের যোগফল যখন এটার সমান হবে। ক্লিয়ার হয়েছে কথা? এখনো কে যেন বললাম স্যার বুঝি নাই, সে কি বুঝতে পারছো? কে যেন বলছিল ভাইয়া বুঝি নাই, সে কি বুঝতে পারছো? জাস্ট আরেকটা কোশ্চেন দিব তোমাদের এখন, আরেকটা কোশ্চেন, সেটা হলো 12, 13, 5, তিনটা বাহু দেওয়া আছে, এটা সমকোণী ত্রিভুজ হবে? এটা কি সমকোণী ত্রিভুজ হবে? ইয়েস অর নো? ইয়েস অর নো? এটা দ্বারা কি এটা কি সমকোণী ত্রিভুজ হবে? ইয়েস অর নো? এটা কি সমকোণী ত্রিভুজ হবে? ইয়েস অর নো? আমি এর বাইরে তোমাদের কোনো কোশ্চেন শুনতে চাই না, জাস্ট এই ভাষা কোথায় এইসব বলতে না করছি আগেই, যে ভাষা কোথায়, কে কোন গ্রুপে পড়ো, বাড়ি কোনে, কি করো, খাইছো ঘুমাইছো, এইসব বলা দরকার নাই ক্লাস এসে, এইসব এখানে বলার দরকার নাই। এইখানে এসে জাস্ট আমি প্রশ্ন করবো, যদি এস হয় এস দিবা, নো হলে নো দিবা, বুঝতে পারলে বলবা বুঝতে পারছি ক্লিয়ার, না বুঝতে পারলে বলবা যে বুঝতে পারি নাই, এটুকুই তোমাদের কাজ এখানে। এটা দ্বারা কি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? রাজিম এখনো বুঝতে পারো নাই? এখনো নো দিতেছো কি জন্য? এদিকে দেখো, এই তোমরা যারা নো দিতেছো তার মানে দুইটা মতে তোমরা দুইজন, মানে তোমরা যারা স্টুডেন্ট আছো দুই ভাগে ভাগ হয়ে গেছো। এখন দুই ভাগ থেকে আমি তোমাদের এক ভাগে নিয়ে আসবো। দেখো এখানে ছোট বাহু কোন দুইটা? ছোট বাহু কোন দুইটা? 5 আর হইলো 12 হইলো ছোট বাহু। দেখো এখানে ছোট বাহু কোনগুলা? 5 আর 12 হইলো ছোট বাহু। ছোট বাহুগুলাকে বর্গ করুন, 5 কে বর্গ করলে 25, 12 কে বর্গ করলে 144, আর 13 কে বর্গ করলে 169। দেখো তো 5, 9, 4, 2, 6, 1, তাহলে 169 আর 169 আসতেছে, তাহলে অঙ্কন করা সম্ভব হবে না কেন? ইয়েস, এটার অ্যান্সার হবে ইয়েস, এটার অ্যান্সার হবে ইয়েস, এটার অ্যান্সার হবে ইয়েস। তো তোমরা নো বললাও কেন? তোমরা কি আমার কোশ্চেন কি বুঝতে পারতেছো না? তোমরা তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো না? আমার কথা কি তোমাদের কারো সমস্যা হইতেছে বুঝতে? কারো কি সমস্যা হইতেছে বুঝতে? হ্যাঁ ইয়েস তো হবে, কিন্তু তোমরা নো বললাও কি জন্য?
হ্যাঁ, যদি বুঝতে পারো। এখন আরেকটা কোশ্চেন, এটা মোটামুটি তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, আর এটা দেওয়া দরকার নাই, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবা। আর তোমাদের বইয়ের ভিতরে আরো কিছু কোশ্চেন দেওয়া আছে, সেটার মধ্যে প্রথমে আরেকটা কোশ্চেন হলো আমাদের, দেখো আরেকটা কোশ্চেন হলো আমাদের, যাই হোক ওটা বাদ দাও। এখন তুমি ক্লাসে পড়ে আসছো যার কারণে বুঝো নাই, যে বলতাছো এখনো বুঝি নাই, সে ক্লাসে পড়ে আসছো অবশ্যই। আর যাই হোক, যদি না বুঝতে পারো ক্লাসটা আবার রিপিট করো, কারণ এখন তো আমি টপিকটা শেষ করে ফেলছি। আর একটু আগে বলবা, ঠিক আছে, আর একটু আগে বলবা। এইদিকে দেখো, এরপরে দেখো, এখন এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা একদম মুখস্থ করে ফেলবা, যে চতুর্ভুজের, একটা চতুর্ভুজ অঙ্কন করার জন্য কতগুলা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন, কতগুলা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। তো এটা তোমরা একদমই করে ফেলো যে 5টা। কয়টা? 5টা। একটা ত্রিভুজ অঙ্কন করার জন্য কতগুলা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? কয়টা হবে? 5টি। একটা ত্রিভুজ অঙ্কন, একটা চতুর্ভুজ অঙ্কন করার জন্য, চতুর্ভুজ, একটা চতুর্ভুজ অঙ্কন করার জন্য কতগুলা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? 5টি। মুখস্থ করে একদম এটা মনে করো যে মাথায় গেঁথে নাও, মাথার উপর দিয়ে যায়, ক্লাসটা আবার করে নিও। একটা চতুর্ভুজ অঙ্কন করার জন্য কতগুলা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? একটা চতুর্ভুজ অঙ্কন করার জন্য, এটা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করার জন্য, যে কোনো চতুর্ভুজ অঙ্কন করার জন্য, একটা চতুর্ভুজ অঙ্কন করার জন্য কতগুলা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? কোশ্চেনটা আবার বলতেছি, একটা চতুর্ভুজ অঙ্কন করার জন্য কতগুলা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? একটা চতুর্ভুজ অঙ্কন করার জন্য কতগুলা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? চারটা দেওয়া হবে, একটা দেওয়া হবে, কিন্তু চারটা দেওয়া হবে, একটা দেওয়া হবে, এটা নির্দিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রে। দেখো, চারটা দেওয়া হবে, একটা দেওয়া হবে, দুইটা দেওয়া হবে, এটা নির্দিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রে। আমি যদি একটা সামান্তরিক আঁকতে যাই, তো একটা কর্ণ আর একটা বাহু দেওয়া থাকলে, একটা বাহু একটা কর্ণ একটা কোণ দেওয়া থাকলে আমি আঁকাইতে পারি, অথবা দুইটা কর্ণ একটা কোণ দেওয়া থাকলে আমি আঁকাইতে পারি। যদি বর্গ আঁকাইতে যাই, একটা বাহু দেওয়া থাকলেও আঁকাইতে পারি। জাস্ট একটা নির্দিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রে এটা, এটা হলো শুধু বর্গের ক্ষেত্রে। কিন্তু আমাদের যদি বলে চতুর্ভুজ অঙ্কনের ক্ষেত্রে কতগুলা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন, দেখো কোশ্চেনটা ক্লিয়ার হও। হ্যাঁ, টাইপ 3 এটা, টাইপ 3। যদি আমাদের বলে একটা স্বতন্ত্র চতুর্ভুজ অঙ্কনের জন্য, নির্দিষ্ট স্বতন্ত্র চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টা উপাত্তের প্রয়োজন? 5টি। কয়টা উপাত্তের প্রয়োজন? 5টি। ক্লিয়ার হয়েছে তোমাদের? এই কে ফার্স্টে দিকে ক্লাসে উপস্থিত, এগুলো বড় দরকার নাই। এখন যদি বুঝতে না পারলে আমি বলছি, ক্লাসটা আবার একটু প্রথম থেকে দেখে নিও। দেখো, যাই হোক, একটা কতগুলা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন একটা চতুর্ভুজ অঙ্কনের জন্য? 5টি। এখন আমি তোমাদের যদি বলি বর্গ অঙ্কন করতে কতগুলা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন, দেখো তোমরা যে কথাগুলো বললাম, একটা, দুইটা, তিনটা, তো আমি এইটা এখন যদি বলি একটা বর্গ অঙ্কন করতে কয়টা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন, একটা বর্গ অঙ্কন করতে কতগুলা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? এখন তুমি বলবা একটা। একটা বর্গ অঙ্কন করতে, জাস্ট বর্গের ক্ষেত্রে যদি একটা বাহু দেওয়া থাকে, তুমি যে কোনো রেখা নিবা, বাহুটা কাটবা, লম্ব অঙ্কন করবা, বাহুটা আবার কাটবা, এখান থেকে এদিকে চাপ নিবা, এখান থেকে এদিকে চাপ নিবা, বর্গ অঙ্কন হয়ে গেল। তার মানে শুধুমাত্র যদি একটা বাহু দেওয়া থাকে তাহলে বর্গ অঙ্কন করা যায়, শুধুমাত্র চতুর্ভুজের পরিসীমা দেওয়া থাকলে বর্গ অঙ্কন করা যায়। কথাগুলো মাথায় নাও। হ্যাঁ, মাথার উপর দিয়ে যাবো না, ক্লাসগুলা করো, রেগুলার ক্লাস করো, ইনশাল্লাহ তুমি বুঝতে পারবা। এদিকে দেখো, তারপরে আমি কি বলতেছি এখন, যদি আমি বলি বর্গ অঙ্কন করার ক্ষেত্রে, এগুলো কিন্তু এমসিকিউ আসে, বর্গ অঙ্কন করার ক্ষেত্রে কতগুলা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? তো আমি এখানে যদি বলি একটা, তাহলে এনাফ। বর্গ অঙ্কনের ক্ষেত্রে একটা, জাস্ট বর্গ অঙ্কনের ক্ষেত্রে কয়টা? একটা। আমি যদি বলি পরিসীমা দেওয়া থাকলে কি অঙ্কন করা যায়, শুধু পরিসীমা দেওয়া থাকলে, কথা বোঝার চেষ্টা করো, শুধু পরিসীমা দেওয়া থাকলে বর্গ অঙ্কন করা যায়, শুধু পরিসীমা দেওয়া থাকলে বর্গ অঙ্কন করা যায়। আমি যদি বলি একটা বাহু এবং একটা কোণ দেওয়া থাকলে কি অঙ্কন করা যায়, তুমি বলবা রম্বস। যদি একটা রম্বসের একটা বাহু দেওয়া থাকে আর একটা যদি কোণ দেওয়া থাকে, কোণটা এখানে আঁকায় নিবা, কাটবা, পরে এখান থেকে এদিকে ব্যাসার্ধ দিবা, এখান থেকে এদিকে ব্যাসার্ধ দিবা, তো রম্বস অঙ্কন হয়ে গেল। তার মানে যদি আমাদের একটা বাহু এবং একটা কোণ দেওয়া থাকে, রম্বস অঙ্কন করা যায়। যদি পরিসীমা এবং একটা কোণ দেওয়া থাকে তাহলে রম্বস অঙ্কন করা যায়। দেখো, এখানে কিন্তু সব ক্লিয়ার করে দিতেছি আমি, এখানে কিন্তু সব ক্লিয়ার করে দিতেছি, তারপরেও যেন আর কোনো কোশ্চেন না থাকে। ঠিক আছে?
হ্যাঁ, পাঁচটায় রাইট অ্যান্সার, পাঁচটা। এখন তোমরা যদি এটা না মানো, দেখো আমি তোমাদের ওয়েট তোমাদের আমি বই বের করে আমি বইয়ের মধ্যে দেখাই দিই একদম। তোমরা যেহেতু অনেকে বলতেছো না মনে হয়, তো না মনে হওয়ার পিছনে কারণ থাকতে পারে তোমাদের, তো আমি এখন তোমাদের একদম প্রমাণ দিয়ে দিই। যাও, এই দেখো, তোমরা এখানে একটু পড়ে দেখবা, এইখানে একটু পড়ে দেখবা, এই যে নিচের দিকে লেখা আছে, মেবি কই দাঁড়াও, এই যে নিম্নে বর্ণিত পাঁচটি উপাত্ত জানা থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়। দেখো কি বলছে, এইদিকে নিম্নে বর্ণিত পাঁচটি উপাত্ত জানা থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা যায়। এছাড়াও অন্য ক্ষেত্রে, বর্গের ক্ষেত্রে একটা, রম্বসের ক্ষেত্রে একটা বাহু একটা কোণ, তারপরে আয়তের ক্ষেত্রে দুইটা বাহু দেওয়া থাকলে অঙ্কন করা যায়। এগুলা ভিন্ন বিষয়, এখানে আরো কিছু উল্লেখ আছে, যে উল্লেখিত দিয়ে আলোচনা করা হয়েছে অঙ্কনের কেউ লক্ষ্য করলে দেখা যায় কিছু কিছু সরাসরি চতুর্ভুজ আঁকা যায়, কিছু ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কনের মাধ্যমে চতুর্ভুজ অঙ্কন করা যায়। সেটা ভিন্ন বিষয়, হ্যাঁ, রম্বস আমার জাস্ট একটা বাহু আর একটা কোণ দেওয়া থাকলেই হবে, কারণ এখানে যদি আমি কোণটা এইভাবে আঁকায় নেই, তো আমি এইখান থেকে এইদিকে বাহু কাটবো, এইখান থেকে এইদিকে বাহু কাটবো, তো এইখান থেকে এখন এইদিকে চাপ নিব, এইখান থেকে আমি এইদিকে চাপ নিব, তো এইভাবে যোগ করব, রম্বস হয়ে গেল। এইভাবে যোগ করব, রম্বস হয়ে গেল। হ্যাঁ, নেক্সটে যাবো, একটু ওয়েট করো ভাইয়া। সবার জন্য আমরা, তোমরা এখানে অনেকেই ভালো স্টুডেন্ট আছো, আমি মানি। তোমরা এখানে, আমি যদি তোমাদের নাও পড়াই, বা তোমরা যদি এখনো নাও পড়ো, তোমাদের বই শেষ অনেকের, আমি মানি এটা। তোমাদের এখানে অনেক ভালো স্টুডেন্ট আছে। এখন তোমরা একটু তোমাদের মানে ক্লাসমেট, ভাই বোন যারা আছে, ওদেরকে একটু সাথে নিয়ে যাই আমরা। ঠিক আছে, আশা করি যে এটা ক্লিয়ার হয়েছে। তাহলে এগুলো একটু খেয়াল করে রাখবা, যে চারটা বাহু একটা কোণ, চারটা বাহু একটি কর্ণ, তিনটা বাহু দুটি কর্ণ, তিনটি বাহু এদের অন্তর্গত দুটি কোণ, দুটি বাহু ও তিনটি কোণ। এটাতে আমাদের বলতে পারে যে নিচের কোণটি দেওয়া থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা যায়। নিচের কোণটি দেওয়া থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা যায়, এটা আমাদের বলতে পারে। যখন বলবে তখন এটা দ্বারা করবা, ঠিক আছে, যে নিচের কোণটি দেওয়া থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা যায়। ক্লিয়ার হয়েছে? আর এখানে আমাদের চতুর্ভুজ নিয়ে যত কথা ছিল মোটামুটি তোমাদের আমি বলে ফেলছি। চতুর্ভুজ নিয়ে মোটামুটি যত কথা ছিল সবকিছু বলে ফেলছি। চতুর্ভুজ নিয়ে যত কথা ছিল, কখন রম্বস অঙ্কন করা যাবে, কখন বর্গ অঙ্কন করা যাবে, কখন আয়তক্ষেত্র অঙ্কন করা যাবে, এগুলা সব মোটামুটি বলে ফেলছি। তো আমাদের 7 অধ্যায়টা অনেক বেশি বড় না, কিন্তু 7 অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হলো টাইপ 1। 7 অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক ছিল টাইপ 1, কখন ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এইটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ, এইটা সব থেকে আগে বোঝার চেষ্টা করবা সবাই। এই টপিকটা একটু ভালো করে ক্লিয়ার করবা, যে কখন ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, এটা সর্বপ্রথম আমরা ক্লিয়ার করব। তারপরে কখন সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব এটা ক্লিয়ার করব। কখন চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব, বা চতুর্ভুজ অঙ্কন করতে কয়টা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। যেমন একটা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করতে গেলে অবশ্যই 5টা জিনিস লাগবে। ত্রিভুজের মাধ্যমে অঙ্কন করলে আমাদের অন্য বিষয়, তখন আমাদের বর্গ অঙ্কনের জন্য একটা হলেই হবে, রম্বস অঙ্কনের জন্য একটা বাহু একটা কোণ হলেই হবে, আয়তক্ষেত্র অঙ্কনের জন্য আমাদের কি লাগে, আয়তক্ষেত্র অঙ্কনের জন্য আমরা দুইটা বাহু একটা কোণ হলেই হয়, একটা বাহু একটা কোণ হলেই হয়। ধরো একটা বাহু নিলাম, নেওয়ার পরে এখান থেকে এভাবে কাইটা নিলাম, আর একটা এখানে লম্ব আঁকাইলাম, তারপর আরেকটা ছোট বাহু নিলাম, কাটলাম, পরে বড় বাহু নিয়ে এখান থেকে এদিকে কাটলাম, ছোট বাহু নিয়ে এখান থেকে এদিকে কাটলাম, তো যোগ করে দিলাম, দেখো আয়তক্ষেত্র তৈরি হয়ে গেল। দেখো আয়তক্ষেত্র তৈরি হলো কি দিয়ে, দুইটা বাহু। এই দেখো, জাস্ট দুইটা বাহু দেওয়া থাকলে আয়তক্ষেত্র অঙ্কন করা সম্ভব। দুইটা বাহু দেওয়া থাকলে কি আয়তক্ষেত্র অঙ্কন করা সম্ভব। দুইটা বাহু দেওয়া থাকলে আয়তক্ষেত্র অঙ্কন করা সম্ভব। তারপরে দুটি বাহু এবং কোণ এবং কোণ দেওয়া থাকলে, দুটি বাহু এবং কোণ দেওয়া থাকলে সামান্তরিক অঙ্কন করা যায়। এক্সট্রা মেসেজ করো না ভাইয়া, এক্সট্রা মেসেজ না করছি বারবার। আজকে ক্লাসের মধ্যে তোমরা এক্সট্রা মেসেজ করো নাই, তোমাদের এক্সট্রা কোনো জ্ঞান দিতে হয় নাই। তোমরা এক্সট্রা মেসেজ করলে তোমাদের সাথে এক্সট্রা জ্ঞান দিতে হবে, এক্সট্রা কথা বলতে হবে, অনেক টাইম চলে যায়। তো দেখো, জাস্ট একটা বাহু, দুইটা বাহু দেওয়া থাকলে আমরা আয়তক্ষেত্র অঙ্কন করতে পারতাছি। দুইটা বাহু দেওয়া থাকলে আমরা শুধুমাত্র আয়তক্ষেত্র অঙ্কন করতে পারতাছি। দুইটা বাহুর সাথে একটা কোণ দেওয়া থাকলে আমরা
সামান্তরিক অঙ্কন করতে পারতাছি, সামান্তরিক অঙ্কন করতে পারতাছি, পরিসীমা দেওয়া থাকলে বর্গ অঙ্কন করতে পারতাছি, পরিসীমা দেওয়া থাকলে বর্গ অঙ্কন করতে পারতাছি, বাহু দেওয়া থাকলে বর্গ অঙ্কন করতে পারতাছি, পরিসীমা প্লাস কোণ, পরিসীমা প্লাস কোণ দেওয়া থাকলে আমরা রম্বস অঙ্কন করতে পারতাছি, রম্বস অঙ্কন করতে পারতাছি, বাহু প্লাস কোণ দেওয়া থাকলে আমরা রম্বস অঙ্কন করতে পারতাছি, বাহু প্লাস কোণ দেওয়া থাকলে আমরা রম্বস অঙ্কন করতে পারতাছি। বুঝতে পারলাম আমার কথা ভাইয়া তোমরা? হায়ার ম্যাথ এদিকে দেখো, এদিকে দেখো, এক্সট্রা মেসেজ বাদ দাও। এখন আমি তোমাদের ওয়েট, তোমার রিলেশন করা বের করতেছি, তোমাকে এখন আমি ব্লক দিতেছি। আহমেদ রাশেদ, তুমি যদি আমাদের গ্রুপে থাকো তোমাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। ঠিক আছে, ওই দু একটা থাকবে। আমি প্রতিদিনই বলি যে ধান আবাদ করলে ধানের মধ্যে যেমন চিটা থাকে, ক্লাস করতে নিলে আমাদের এখানে 100 জন, 120 জন, 125 জন, কিছুদিন পর আল্লাহর রহমতে আরো বেশি স্টুডেন্ট ক্লাস করবে। তো এখানে ধানের মধ্যে যেরকম চিটা থাকে এরকম এখানেও কিছু চিটা আসবে। চিটা বলতে কিছু এক্সট্রা প্লাইমান আসবে যেগুলা ফালতু কথাবার্তা বলবে। যাই হোক, তাহলে দুইটা বাহু দেওয়া থাকলে শুধু আয়তক্ষেত্র অঙ্কন করা যায়, দুইটা বাহুর সাথে কোণ দেওয়া থাকলে সামান্তরিক অঙ্কন করা যায়, পরিসীমা প্লাস বাহু দেওয়া থাকলে, পরিসীমা বা বাহু দেওয়া থাকলে যে কোনো একটা দেওয়া থাকলে বর্গ অঙ্কন করা যায়, পরিসীমা প্লাস কোণ দেওয়া থাকলে রম্বস অঙ্কন করা যায়, বাহু প্লাস কোণ দেওয়া থাকলে রম্বস অঙ্কন করা যায়। মানে রম্বস অঙ্কন করতে ওই বাহুর সাথে এক্সট্রা প্রয়োজন কোণ, বর্গ অঙ্কন করতে বাহুর সাথে কোনো কোণ প্রয়োজন নাই, কারণ আমরা লম্ব আঁকায় নিতে পারবো। আর দুটি বাহু দেওয়া থাকলে শুধুমাত্র আয়তক্ষেত্র অঙ্কন করতে পারবো, দুটি বাহুর সাথে কোণ দেওয়া থাকলে আমরা সামান্তরিক অঙ্কন করতে পারবো। আর চতুর্ভুজ অঙ্কনের জন্য স্বতন্ত্র আমাদের 5টা উপাদান প্রয়োজন, স্বতন্ত্রভাবে 5টা উপাদান প্রয়োজন। যেগুলা মেসেজ দিয়েছে এক্সট্রা মেসেজ দিবে সেইগুলাই ব্লক ব্লক করবা সবাই। যেটা এক্সট্রা মেসেজ দিবে ক্লাসের মধ্যে এক্সট্রা ফাউল কথা বলবে ওইটারই ব্লক দিবা, সব টিমলা ব্লক দিবা, একবার রিপোর্ট মেরে ব্লক দিবা, একদম রিপোর্ট। ক্লাসে 1 মিনিট পরে আসো, সমস্যা নাই, ব্যাকটির একবার রিপোর্ট মারবা। এখানে 100 জন মানুষ আছে, 100 জনের মধ্যে 2-3টা ফাউল পোলাইবান আছে, তো 100 জনের রিপোর্ট মারবা। হায়ার ম্যাথ রুটিন দেখো, রুটিন অনুযায়ী ক্লাস হবে। আজকে রুটিনটা অনুযায়ী ক্লাস হয় না, এর পরবর্তী থেকে রুটিন অনুযায়ী ক্লাস হবে কোনো প্রবলেম না থাকলে। যেমন এই যে আজকে ম্যাথ ক্লাস নিতেছিলাম, ওয়াইফাই ছিল না, যার কারণে কেটে দেওয়ার পরবর্তীতে আমরা ক্লাস আইছি, পরবর্তীতে লাইভে আসছে আবার 10 মিনিট পরে ওয়াইফাই আসার পরে। তো আমাদের 7 অধ্যায় মোটামুটি শেষ, 7 অধ্যায় মোটামুটি শেষ। ঠিক আছে, 7 অধ্যায় শেষ। যারা এখান থেকে এগুলা করছো আশা করি এখান থেকে তোমাদের কমন আসবে, এখান থেকে আশা করি যে কমন আসবে ইনশাল্লাহ। তারপরে আমরা পরবর্তী ক্লাস শনিবার দিন রাত 9টায় আমরা অষ্টম অধ্যায়ের ম্যাথ করব। অষ্টম অধ্যায়ের ম্যাথগুলো আরো বেশি ইম্পর্টেন্ট, তখন আমাদের চিত্র আঁকা একা করতে হবে। এই যে চিত্র আঁকাইতে হবে, এরকম ভাবে তেরা বেড়া হবে, তারপরে বুঝে নিতে হবে তোমাদের। ঠিক আছে, এদিকে আজকের মতো এখানে ক্লাসটা শেষ করি। যাই হোক, তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা করছো। তো আমাদের ক্লাস যেহেতু পরবর্তীতে শুরু করার পরে মানে ক্লাসটা কেটে গেছিল, তারপরে আমরা মানে ওয়াইফাই ছিল না, ক্লাস স্টপ করে দিয়েছিলাম, পরে ওয়াইফাই আসছে, আবার ক্লাসটা নিছি। তারপরেও তোমরা যে আজকে এত স্টুডেন্ট অ্যাটেন্ড করছো, যার কারণে তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা পরবর্তী ক্লাসে ওইভাবে অ্যাটেন্ড করবা ইনশাল্লাহ। তোমরা এখান থেকে আশা করি যে কিছু হলেও শিখতে পারবা যদি মনোযোগ সহকারে ক্লাস করো। আর যদি তোমরা আসো যে আমরা ক্লাস করবো না, কাউকে বিরক্ত করব, তাহলে ভাই আসার প্রয়োজন নাই। ক্লাসে আসলে তুমি চিন্তা করবা যে আমি যেন একটু উপকৃত হতে পারি, সেই হিসাবে ক্লাসে আসবা।
হ্যাঁ, মোবাইল একটু বেশি টিপি আমি, কারণ তোমাদের বোঝানোর থেকে আমার মোবাইলে বেশি গুরুত্বপূর্ণ, তো এখানে আমি তোমাদের বুঝাই না, তোমাদের বুঝে না বুঝে আমি মোবাইলের মধ্যে বেশি টিপি। তারপরেও যারা ক্লাসটা বুঝে শুধু তারাই ক্লাসে আসবে। মোবাইল তোমাদের কমেন্টও দেখতে হয় আমাকে। আচ্ছা, ভালো থেকো সবাই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে আবার। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আচ্ছা, ভালো থেকো সবাই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।